গেল রাতের টান টান উত্তেজনার যে ম্যাচগুলো, এই ম্যাচগুলোর আচ্ছন্নতা এখনো আপনাদের ছেড়ে যাওয়ার কথা না। এর মধ্যে আমি একটা জিনিস বলি, আপনারা কি এবারে সর্বোচ্চ গোলদাতাদের যে তালিকাটা, এই তালিকাটা আরেকবার একটু চোখ বুলায় দেখবেন। সর্বোচ্চ 6 গোল করে আছে কিলিয়ান এমবাপ্পে আর লিওনেল মেসি। এরপরে হ্যারি কেইন কালকে রাতের কীর্তি দিয়ে 5 গোলের তালিকায় উঠে আসছে, সেখানে তার সঙ্গে আর্লিং হালান্ড। এরপরে 4 গোল করে নিয়ে ওই লড়াইতে দারুণভাবে আছে ভিনিসিয়াস জুনিয়র আর উসমান দেমবেলে। মানে কি, যে নামগুলো আপনি দেখতেছেন সবগুলা এই সময়ের তারকা নাম। হ্যাঁ, ও মেসি একটু বুড়ায় গেছে, হ্যারি কেন একটু বুড়ায় গেছে। তাহলে আমরা দেখতেছি যে এই সম্ভবত প্রথম বিশ্বকাপ ইতিহাসে যে গোলদাতাদের যে সর্বোচ্চ গোলদাতাদের নামের তালিকা দ্বিতীয় পর্বের এই মাঝামাঝি এসে আমরা দেখতেছি যে সেই তালিকাটার সিংহভাগ দখল করে রাখছেন সুপারস্টাররা। এই সুপারস্টারদের বিশ্বকাপ, এটাকে এবার বলা হচ্ছে সুপারস্টারদের বিশ্বকাপ। এটা শুধু আমরা বলতেছি তা না, দ্য ইকোনমিস্ট বা বড় বড় পত্রিকা দ্য অ্যাথলেটিক তারা পর্যন্ত বলতেছে সুপারস্টারদের বিশ্বকাপ। এটা বিশ্বকাপের ইতিহাসে ঘটে নাই। বিশ্বকাপের ইতিহাসে সবসময় এরকম ঘটছে যে 10 জন সুপারস্টার বিশ্বকাপে এন্ট্রি নিচ্ছেন সুপারস্টার ইমেজ দিয়ে, তার ভিতর 2 জন হয়তো ক্লিক করছেন, বাকিরা প্রচণ্ড হতাশ করছেন। বিশ্বকাপ কখনো এরকম সুপারস্টারের মেলা হয়ে ওঠে নাই। এবার সেই জিনিসটা কেন ঘটলো, অনেকেই এটা নিয়ে ভাবনা করতেছেন, অনেকেই এটা নিয়ে লিখতেছেন। এটা নিয়ে দুর্দান্ত একটা কাজ করছে দ্য ইকোনমিস্ট। দ্য ইকোনমিস্ট দুর্দান্ত একটা সামাজিক, আর্থিক এবং বর্তমান ফুটবল স্ট্রাকচার এটা বিশ্লেষণ করে একটা দুর্দান্ত লং রিড স্টোরি করছে। এই স্টোরিটাকে বেস করে আমরা আজকে একটু কথা বলবো যে কেন এটা সুপারস্টারদের বিশ্বকাপ হয়ে উঠলো। কারণ কেসটা তো স্বাভাবিক না, এরকম 5-6টা সুপারস্টার একই বিশ্বকাপে সমানে পারফর্ম করতে থাকা, এটা তো স্বাভাবিক কেস না। তাহলে এই জিনিসটা কেন ঘটলো এটা একটু আমরা দ্য ইকোনমিস্টের চোখে দেখার চেষ্টা করব। শেষে গিয়ে আমার কিছু ওই নিজস্ব অ্যানাকডোটস টাইপের একটু বলবো, যে আমারও একটু পর্যবেক্ষণ আছে, সেই জিনিসটা একটু যোগ করব। কোনো একটা বিশ্বকাপ আসরে একঝাঁক সুপারস্টার, মানে যারা ডোমেস্টিকে লিগে প্রবল দাপট দেখায় অভ্যস্ত, নামের পেছনে বড় বড় উপাধি আছে, বড় বড় পুরস্কার আছে, ব্যালন্ডিয়ার আছে, অমুক আছে তমুক আছে, এরকম একঝাঁক তারকা এসে বিশ্বকাপে মাথায় ফেলছেন, এরকম ঘটনা আসলেই এর আগে ঘটে নাই। নানা কারণেই এটা ঘটে নাই। আপনি যদি সেই আদিকাল থেকে দেখেন তাহলে আপনি এরকম বহু সুপারস্টার পাবেন যারা সারাটা বছর ইউরোপ মাতাইছে, সারাটা মৌসুম, কিন্তু বিশ্বকাপ আসলে একদম ম্লান হয়ে গেছে। সেই জিকো, সক্রেটিস, ফিগো, রাউল, নেইমার থেকে শুরু করে ওয়েন রুনি বা আজকের ক্রিস্টিয়ানো রোনালদো, এরা কেউই তো তাদের যে প্রবল নাম সেই নামের ছাপ বিশ্বকাপে রাখতে পারেন নাই। আপনারা আর্গু করেন না যে অমুক অমুক ম্যাচে হ্যাট্রিক করছিল, তমুক করছিল, ওটা তাদের নামের ওজন বা তাদের যে জীবনের ওজন সেটার তুলনায় কিছু না। বিশ্বকাপে কখনোই তারা শীর্ষ তারকা হতে পারেন নাই, যে যে আসরে খেলছেন শীর্ষ তারকা হতে পারেন নাই। এমনও আমরা দেখছি যে কোনো একজন বিশ্বকাপ তারকা তিনি হয়তো এক আসরে জ্বলে উঠছেন, অন্য 2 আসরে অত্যন্ত নিষ্প্রভ ছিলেন, প্লাতিনির মতো, এরকম কেসও আমরা দেখছি। মানে বিশ্বকাপ কখনোই তারকাদের নিশ্চয়তা দেয় না। এগুলোর অনেক কারণ আছে, কারণগুলো তো অবশ্যই আমরা কথা বলবো। আমরা পুরো বিশ্বকাপের ইতিহাস যদি দেখি তাহলে 5-6 জন খেলোয়াড়ের বেশি পাবো না যারা তাদের হাইপ, নাম, স্টারডম এইটার সুবিচারটা বিশ্বকাপেও করতে পারছেন। ওই ঘুরে ফিরে সেই পেলে, বেকেনবাওয়ার, ম্যারাডোনা, জিদান, রোনালদো নাজারিও, লিওনেল মেসি, এই যুগের এমবাপ্পে, আর কোথায় যাবেন? এর বাইরে তেমন আপনি কোনো নাম পাবেন না যারা তাদের যে ব্র্যান্ডিং, তাদের যে হাইপ, তাদের নিয়ে যে উন্মাদনা, এটার সুবিচার বিশ্বকাপে করতে পারছেন। কেন পারে না? হিসাবটা খুব সোজা। হিসাবটা হচ্ছে যে ইউরোপিয়ান লিগের প্রচণ্ড যে ধকল, এই ধকল শেষ করে একটু রিকভার করার আগেই বিশ্বকাপ খেলতে আসতে হয়। বিশ্বকাপটা যে বছর হয় ও বছর তো ইউরোপের লিগ বন্ধ থাকে না, ইউরোপের প্রচণ্ড ইন্টেন্স লিগ খেলে তারপরে আসতে হয়। এবং লিগ মানে কি, আপনি যদি ভাবেন এরা একটা করে লিগ খেলে আসে তা তো না, প্রত্যেকে যার যার দেশের লিগ খেলে, কাপ খেলে,
সঙ্গে ইউরোপিয়ান কোনো একটা কম্পিটিশন খেলে, কেউ ইউরোপা খেলে, কেউ চ্যাম্পিয়ন্স লিগ খেলে, এবং সেটা একদম মে মাসের শেষ পর্যন্ত চলতে থাকে। ওদিকে জুনের মাঝামাঝি এসে বিশ্বকাপ, মানে 15-20 দিনের একটা গ্যাপ পায় এই তারকারা। তাহলে এদের জ্বলে ওঠা খুব কঠিন, রিকভারিটা হয় না। আর হচ্ছে প্রত্যাশার চাপ, প্রবল প্রত্যাশার চাপ। ওই সাইকোলজিস্টরা নানাভাবে দেখাইছেন যে তারকাদের বিশ্বকাপে না জ্বলে ওঠার বড় কারণ হচ্ছে প্রবল প্রত্যাশার চাপ। আর সবাই তার উপর ফোকাস করে রাখে, ওই প্রত্যাশার চাপ নিতে পারে না। এটাও ঠিক যে তার খেলা আটকানোর জন্য প্রতিপক্ষগুলো স্পেশালি রেডি থাকে, সেটাও একটা ব্যাপার। যে আপনি তারকা যে আসতেছে আপনার সঙ্গে, যে তারকার খেলা পড়বে, আপনার ড্রিলের বড় অংশ জুড়ে ৩ মাস আগে থেকে থাকবে ওই তারকা। আপনি তাকে ৫ জন দিয়ে ঘিরে রাখবেন, ৪ জন দিয়ে ঘিরে রাখবেন। মানে তাকে স্বাভাবিক পরিবেশে খেলতে দিবেন না, যে স্বাভাবিক পরিবেশটা সে ইউরোপে পেয়ে অভ্যস্ত। ফলে এই যে এরপরে আবার টিম ওয়ার্কের সমস্যা আছে। ইউরোপে সে সারা বছর একটা সিনক্রোনাইজ টিমের সঙ্গে খেলে, যে প্যাটার্নগুলোতে খেলে ওই প্যাটার্নগুলোতে তাকে বোঝে তার টিমমেটরা, ঠিকমতো বলটা জায়গা মতো দিতে পারে, সে কোথায় রান করবে, কোথায় স্পেস তৈরি করবে, এগুলো টিমমেটরা বোঝে। এখানে বন্ধুদের সঙ্গে, টিমমেটদের সঙ্গে দেখাই হয় বিশ্বকাপ শুরুর ৭-৮ দিন আগে। সারা বছরে ঠিকমতো হাই হ্যালো হয় না। আমি একবার ২২ বিশ্বকাপের আগে মজা করে বলছিলাম, বা ১৮ বিশ্বকাপের আগে, যে ক্যাম্পে এসে মেসি নিশ্চয়ই অনেকের সঙ্গে পরিচিত হয়েছে, যে আমি লিওনেল আন্দ্রেস মেসি, আমি বার্সেলোনায় খেলি, আপনারা কে কোথায় খেলেন। ফলে তারকাদের বিশ্বকাপে এসে অসফল হওয়াটা অস্বাভাবিক না, বরং সেটাই স্বাভাবিক। পেলে থেকে শুরু করে মেসি এমবাপ্পেরা যে সফল হয়, এইটা এদের বিরল যোগ্যতা, যে এত প্রতিকূলতার মধ্যেও আমরা সফল হয়েছি। এই কারণেই তো এরা গ্রেটেস্ট। গ্রেটেস্ট এই যে বিশ্বকাপ ৫-৬ ম্যাচের টুর্নামেন্ট বলে অবজ্ঞা না করে এটাকে সর্বোচ্চ মাপকাঠি হিসাবে দেখা হয় এই কারণে, যে এখানে আপনার সফল হতে গেলে মাত্রাতিরিক্ত একটা কিছু লাগে, যেটা আপনার স্বাভাবিক প্যাটার্ন ভেঙে চুরে অস্বাভাবিক প্রতিকূলতার মধ্যে আপনাকে এই টেন্সড ৫-৬টা ম্যাচে পারফর্ম করতে হবে। এই কাজ তো পৃথিবীতে হাতে গোনা কয়েকটা লোক করছে। ওই লোকগুলো ওই কারণে গ্রেটেস্ট হয়ে গেছে। এই গ্রেটেস্ট তো সবসময় হয় না। তাহলে এবার ২৬ বিশ্বকাপে কি ঘটলো? যে এবার ২৬ বিশ্বকাপে আমরা ৬টা সুপারস্টারকে দেখতেছি যে বিশ্বকাপের গোল ট্যালি লিড করতেছে। এছাড়াও আমরা দেখতেছি ওলিসের মতো প্লেমেকার বিশ্বকাপে রেকর্ড করতে যাচ্ছে এবার অ্যাসিস্ট্যান্ট। আমরা বিশ্বকাপ জুড়ে দেখতেছি যে যাদের উপরে লিগে প্রত্যাশা, তারা সবাই প্রায় দুর্দান্ত করতেছে। হ্যাঁ, পর্তুগালের রোনালদো বা ব্রুনো বা বার্নান্দেজ, এদের নিয়ে আপনি বলতে পারেন যে এরা জ্বলে উঠতে পারে নাই। রোনালদো ১ ম্যাচে ২টো গোল করছেন কিন্তু জ্বলে উঠতে পারে নাই। কিন্তু ওইটা বরং এবার ব্যতিক্রম হয়ে গেছে। এছাড়া সবাই পারতেছে। তাহলে কোশ্চেনটা কোথায়? এই জায়গাটায় ওই যে দ্য ইকোনমিস্ট এটাকে নানা দিক থেকে দেখছে। ১ম এ ফুটবলের দিক থেকে দেখছে। যে ফুটবলে এখন আসলে খেলোয়াড়দের রিকভারি, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এটা অত্যাধুনিক পর্যায়ে চলে গেছে। এখন এই যে জিপিএস ব্যবহার করে, তারপরে নানা রকম মেশিন-টেশিন ব্যবহার করে খেলোয়াড়দেরকে ক্লান্তিমুক্ত রাখা সিজনের শেষ পর্যন্ত, এটা আর্টটা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে। ফলে আগে যেরকম সিজন শেষে একটা খেলোয়াড় আক্ষরিক অর্থে ধসে যেত, বার্ন আউট হয়ে যেত, সে যখন বিশ্বকাপে আসতো তার কঙ্কালটা আসতো। এখন সেই জিনিসটা ঘটতেছে না। এখন আসলে অনেক বেশি খেলোয়াড়দের প্রিজার্ভ করা হয়। এক তো রোটেশন পলিসি অনেক বেশি। প্রত্যেকটা টিম তাদের স্কোয়াড অনেক বড় করে। কাপ, ইউরোপিয়ান টুর্নামেন্ট, লিগ সব জায়গায় চেষ্টা করে যে মূল পজিশনগুলো যাদের বেশি লোড নিতে হয়, তারা কেউ পেদ্রি না হয়ে যায়। যে একবার পেদ্রি মনে হয় এই বছর ২ আগে পেদ্রি মনে হয় বিশ্বের সবচেয়ে বেশি সময় মাঠে খেলার রেকর্ড করে ফেলছিল। তো ওইটা তো খুব বোকা, বোকা ব্যাপার। আপনাকে তো রোটেট করতে পারতে হবে। এখন সব দল সেটা করে। যে আমার সিজনের শেষ দিকেও লাগবে। সিজনের শেষে এসে বড়, বড় টিম চাপে ভেঙে পড়তো এই কারণে। এখন আর সেটা খুব একটা হয় না। এখন প্রত্যেকে ওই প্রিজার্ভেশনটা শিখে গেছে, এবং সেই প্রিজার্ভেশনটা আন্দাজে না। ডাটা সায়েন্স কাজ করতেছে এখানে, এআই কাজ করতেছে নানাভাবে করার। এটা একটা বড় ভূমিকা রাখছে। কিন্তু এটাকেও ইকোনমিস্ট সবচেয়ে বড় কাজ মনে করে না। তারা মনে করে কর্পোরেট জগতের একটা সংস্কৃতি ফুটবলে চলে আসে। সেটা হচ্ছে রেইন মেকার সেভিং পলিসি। আধুনিক কর্পোরেট জগতে আপনি দেখবেন, এই টার্মটা শুনবেন, রেইন মেকার বলে একটা টার্ম আছে। আপনার পুরো হাউজে অনেক দক্ষ লোক আছে, অনেক যোগ্য লোক আছে, কাছাকাছি পদে বা একই পদে অনেকে চাকরি করে। এর ভিতরে আপনি কিছু লোককে দেখবেন যে প্রিভিলেজড, তারা তাদের রেগুলার কাজটা না করলেও অফিস কিছু বলতেছে না, বরং কারো কারো ক্ষেত্রে ওটা ছাড় দিয়ে দিচ্ছে। কারণ কি? এগুলো হচ্ছে রেইন মেকার।
এই লোকগুলো অফিসে থাকা মানে বিশেষ কিছু ঘটতে থাকা। সে একটা ক্লায়েন্টের ফোন দিলে ক্লায়েন্ট না করে না। সে একটা টার্গেট যদি ঠিক করে যে এই সপ্তাহে আমি এত কোটি টাকার বিজনেস করব, ও টার্গেট ৩ দিনের মধ্যে ফিল আপ হয়ে যায়। তার কমিউনিকেশন, তার অ্যাচিভ করার ক্ষমতা এগুলো অবিশ্বাস্য। সে কোম্পানির সবচেয়ে বড় মুনাফাদায়ী মানুষ। তাকে বলা হয় রেইন মেকার। এখন রেইন মেকার সেভিং একটা পলিসিও আছে। আমাদের দেশে কর্পোরেট হাউসগুলোতে খুব একটা এটা দেখবেন না। আমাদের দেশে রেইন মেকারদেরও আসলে ওই অন্যান্য আজগুবি পরিশ্রমও করা লাগে। কিন্তু পৃথিবীর বেশিরভাগ জায়গায় দেখা হয় যে তোমার প্রোডাক্টিভিটি অনেক বেশি। ওকে, তোমার দৈনিক কাজ থেকে তুমি মুক্ত। এই যে রোজ আসরে আসা এক্সেল শিটে নিজের কাজ তোলো, রিপোর্ট তৈরি করো, অমুক তমুক, এইসব ফালতু কাজ তোমার করতে হবে না। তুমি রেইন মেক করতেছো, রেইন মেক নিয়েই থাকো। ওগুলো করার জন্য তোমাকে আমরা অন্য লোককে দিচ্ছি। ওর ওই কাজটা ওর সমমর্যাদার কারো ঘাড়ে চাপায় দিবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলবে যে আপনি তার এই রিপোর্টটা তৈরি করবেন এখন থেকে, এক্সেল শিটে ওই তোলার কাজটা করে দিবেন। ওর অফিসে আসার পরে যা যা দরকার, ও সারাদিন মাঠে এইসব প্রোডাক্টিভ কাজ করে আসার পরে এগুলো বিভিন্ন জনের ভাগ করে দেওয়া হয়। এই যে রেইন মেকার সেভিং পলিসি, এই জিনিসটা ফুটবলে চলে আসে। এখানে লিওনেল স্কালোনিকে একটু কৃতিত্ব দেওয়া উচিত, যেটা ইয়েতে আমি দেখলাম না, দ্য ইকোনমিস্টে। কারণ এই জিনিসটা আসলে ২০২২-এ স্কালোনি প্রথম করে দেখাইছে যে এই রেইন মেকার সেভিংটা কিভাবে করতে হয় ফুটবলে। তো ইকোনমিস্ট বলতেছে যে সবগুলো দলের দিকে আপনি যদি তাকান, এবার যারা সফল হচ্ছে তাদের দিকে তাকান, দেখবেন যে আপনি এই খেলোয়াড়রা সবচেয়ে স্বস্তিতে থাকে কি করলে, তার কাজটা যে কাজগুলো সে অপছন্দ করে না সেগুলো কিভাবে ভাগ করে দিলে সে তার বেস্ট আউটপুট দিতে পারে, এটা প্রত্যেক ম্যানেজার খুব মাথায় রাখছে। হ্যাঁ, স্কালোনিকে আলাদা করে কৃতিত্ব না দিলেও ওরা কেস স্টাডি হিসেবে এদিক থেকে কিলিয়ান এমবাপ্পেকে আনছে, আর সিনিয়রদের মধ্যে থেকে মেসিকে আনছে। প্রথমে মেসির কথা তারা বলছে যে মেসি কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, তার এই বয়সে কি দরকার কি দরকার না, এটা আর্জেন্টিনা ম্যানেজমেন্ট মুখস্থ করে ফেলছে। মেসি কি পছন্দ করে? মেসি বল পাইতে পছন্দ করে। কোথায় পাইতে পছন্দ করে? যে জায়গাটায় সে একটা সলো রান করতে পারবে ছোট্ট, বা যে জায়গাটায় সে ম্যাজিক করতে পারবে, একটা ম্যাজিক্যাল শট নিতে পারবে, ম্যাজিক্যাল পাস দিতে পারবে। এর বাইরে মেসিকে দিয়ে অযথা ওয়ার্ক করানো, মানে তুমি বল নিয়ে দৌড়াও, স্পেস কভার করে আসো পুরোটা, এই কাজগুলো মেসি দরকার নাই এখন। আর এনজয় করে কিনা সেটা পরের কথা, দরকার নাই এখন। মেসি পছন্দ করে, একেবারে খুব পছন্দ করে যে কাজগুলো, শুধু তাকে সেগুলোই করতে দাও। হ্যাঁ, সে নিচে নেমে বল উইন করতে পছন্দ করে, তাহলে তাকে ওটা করতে দেন, বাধা দিয়েন না, ও করবে। কিন্তু এরপরে তার যে বয়স, সে হয়তো এটাও পছন্দ করবে যে ওই বলটা নিয়ে আমিই দৌড়টা দেব। না, ওইটা ম্যানেজমেন্ট তাকে বলবে যে আপনার এই কষ্টটা করার দরকার নাই, আপনি আমার রেইন মেকার, তাহলে আপনি ওই বলটা ওখানে উইন করছেন, আপনি কাউকে পাস দেন। আপনার আশেপাশে পাস দেওয়ার জন্য আমি লোক রেখে দিছি, ডিপল আছে, পারেদেস থাকলে পারেদেস আছে, নতুবা ম্যাক অ্যালিস্টার আছে, এনজিও আছে, আপনি যাকে পাবেন পাস দেন, সে আপনি কোথায় চাচ্ছেন সেখানে নিয়ে দেবে বলটাকে। আপনি তো চান ডি বক্সের আশেপাশে কোথাও সুইট পয়েন্টে যাক, বা বক্সের ভেতরে গিয়ে 1-to-1 করতে চান, ওই জায়গায় গিয়ে আপনার সঙ্গে সেটা করবে। তার আগ পর্যন্ত অযথা পরিশ্রমটা আপনার করার দরকার নাই। এই যে সে তার এই বয়স এবং পছন্দ, এটাকে কাজে লাগানো, এই জিনিসটা দারুণ করে করা হচ্ছে। আবার এমবাপ্পের দিকে যদি দেখেন, এমবাপ্পে কখনো বল উইন করতে পছন্দ করে না। মানে ওই ডিফেন্সিভ ওয়ার্ক, বল উইন করতে পছন্দ করে, ডিফেন্সিভ ওয়ার্ক করতে পছন্দ করে না। এমবাপ্পে এক সাইডে খেলে বলে তারা আপনি ফুল ব্যাক বানায় দিবেন, ওটা সে পছন্দ করে না। আজকাল সে নিচে নেমে বল উইন করতে পছন্দ করে। আমি লাস্ট ম্যাচটা দেখে দেখলাম সে এটা এনজয় করতেছে, একটা দুটো বল উইন করতেছে, মজা পাচ্ছে, অন্যকে বল দিয়ে দিচ্ছে উইন করে, দ্যাটস ফাইন। সেটা যদি সে মজা পায়, তার বয়স সাপোর্ট করে, করতে দেন। কিন্তু আসলে এমবাপ্পে কি পছন্দ করে? আসলে এমবাপ্পে পছন্দ করে হচ্ছে যে আমাকে তোমরা ঠিক জায়গা মতো বল দিবা, রানটা আমি করব। ওই মেসির ঠিক উল্টোটা। মেসি যেরকম এখন আর বয়সটা রান করতে বলে না, এমবাপ্পে হচ্ছে না, রানটা আমাকে করতে হবে, আমি তোমাকে একটা সুপার রান করে দিব, আমি যে স্পেস দেখতে পাবো ওটা তো তোমরা কেউ দেখতে পাও না, যে স্পেসটা কোথায় আছে তোমাদের ৩ সেকেন্ড আগে আমি দেখব, আমি যত দ্রুত ঘুরতে পারবো বলটা রিসিভ করার পরে, তোমরা এটা পারবা না। আমি ওখানে যত দ্রুত ট্রানজিশন করে ফেলতে পারবো, যে আমার দল ডিফেন্স করতেছে সেই অবস্থা থেকে আমি যত দ্রুত অ্যাটাকের সিদ্ধান্ত নিতে পারবো, এটা পারবা না তোমরা। ফলে রানটা আমাকে করতে দাও। এই রানটা করতে দেওয়া এবং ফাইনালি বক্সের আশেপাশে গিয়ে আমাকে অ্যাসিস্ট করতে দাও বা আমাকে শুট করতে দাও,
প্রত্যেকটা জিনিস এমবাপ্পের পছন্দ মতো করতে দেওয়া হচ্ছে। এখন এই জিনিসটা আসলে বদলায় দিছে। কারণ আপনি এই টিমগুলোকে যদি দেখেন যে আগের চেয়ে অনেক বেশি সিনক্রোনাইজড, অনেক বেশি তাদের হয়ে এই কাজগুলো কেউ না কেউ করতেছে। যেটা আমাদের চোখে পড়ে না যে এই কাজগুলো কেউ করতেছে। একই সঙ্গে দ্য ইকোনমিস্ট আরেকটা জিনিস বলতেছে যে এই যে বোঝাপড়াটা, এই জিনিসটা কোচদের মাথায় তো আগেও হয়তো আসছে। এমন তো না যে ২২ এই জিনিসটা জন্মেছে, আগেও তো আসছে। যে না মেসিকে ভারমুক্ত করতে হবে, মেসিকে সে যা পছন্দ করে সেটা করতে দিতে হবে। কোচদের মাথায় তো কথাটা কাজ করছে। কিন্তু তারা এক্সিকিউট করতে পারে নাই কেন? কারণ হচ্ছে টিমকে নিয়ে তো ওই সময়টা পেতে হবে রে ভাই। আপনি জাতীয় দল নিয়ে তো কখনো ওই সময়ই পান না। আপনি তাহলে ওই ড্রিল ওই পরিমাণে করাবেন কি করে? আপনি ক্লাবে যদি এই সিদ্ধান্ত নেন যে আমি এমবাপ্পেকে শুধু এইটুকুতে সীমিত রাখবো, ওর এনার্জি নষ্ট করাবো না, ওর এনার্জি সেভ করে রাখবো, ১২০ মিনিট খেলতে হলেও ১২০ মিনিট খেলবে, সেটা এমবাপ্পে বয়সের কারণেই পারবে। মেসির ক্ষেত্রে ১২০ মিনিট মেসিকে দিয়ে খেলাবো, কিন্তু মেসি টোটালি খেলবে ৫-৭ মিনিট বা ১০ মিনিট। এইটা তো আগেও বুঝতাম আমরা, আর ওই কোচটা আগেও বুঝতেন। পারতেন না কেন? পারতেন না কারণ হচ্ছে ওই ড্রিলটা করা হতো না, ড্রিল করার টাইম পাওয়া যেত না। ফলে মেসিকে নেমে নিজের কাজটা নিজের করতে হতো, এমবাপ্পেকে ফুলব্যাকের মতো রোল প্লে করতে হতো, এইসব কাজ করে যেতে হতো। তো তারা কে করে দিবে? বুঝতেছেই তো না। ও যে কেন একটা ফলস দৌড় দিল এটা তো বুঝতেছেই না। এই জায়গাটা প্রযুক্তি একটা বড় রোল প্লে করছে দ্য ইকোনমিস্টের ধারণা। যে আজকাল যেহেতু এরা নানা রকম ভিআর থেকে শুরু করে নানা রকম প্রযুক্তি দ্বারা কানেক্টেড থাকে, ফলে উইকে একটা দিন হলেও ন্যাশনাল কোচ ওই সুযোগ পান যে এদেরকে কোনো একটা প্ল্যাটফর্মে কানেক্ট করে কিছু জিনিস সরাসরি দেখানো, প্রয়োজনে ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে টুকটাক ড্রিল করা। হ্যাঁ, এখনই যে একদম ভার্চুয়াল রিয়েলিটি ইউজ করে নিজেদের মধ্যে পাসিং টাসিং খুব করতেছে টিমগুলো তা না। কিন্তু আর্জেন্টিনা কিন্তু অলরেডি ২০২৩ থেকে আ মেটার ভার্চুয়াল রিয়েলিটির সঙ্গে কন্ট্রাক্ট করে ফেলছে। সম্ভবত তারা এই একেকজন পৃথিবীর একেক জায়গায় থেকে সপ্তাহে ১ দিন হলেও ন্যাশনাল টিমের প্র্যাকটিস করে বা ন্যাশনাল টিমের ড্রিল করে। যাই হোক, সেটা যদি এক্সেপশনাল কেস হয়, এটা ইকোনমিস্ট মানে দাবি করেনি যে এরকম শুরু হয়ে গেছে। কিন্তু প্রযুক্তির সুবিধা তাদেরকে এই জায়গাটা একটু আগায় দিছে। যে আগের চেয়ে আগের মতো ড্রিল তো করতেই পারতেছে না একসঙ্গে। কিন্তু আগের চেয়ে ওই জায়গাটায় একটু গ্যাপটা কমাচ্ছে প্রযুক্তি। কারণ এখন তাদের কমিউনিকেশন লেভেল অনেক বাড়ানো হচ্ছে। কমিউনিকেশন অনেক বেশি হচ্ছে। অ্যাটলিস্ট ভিডিও কলে তো কানেক্টেড হতে পারতেছে সপ্তাহে ১ দিন। ভিডিও কলে তো সবাই যার যা বলার আছে যে আমি এটা করলে এটা বুঝবি। শুধু কোচ বললে তো হবে না। আগে যেটা হতো কোচ একটা প্ল্যান করে সবাইরে পাঠায় দিত। এটা একটু দেখেন আপনারা। আমরা যখন জুনে খেলতে যাব তখন এটা এক্সিকিউট করব। এটা কি বুঝাইতে চাইছে তাই তো বুঝি নাই। আমরা তো চাই এখনকার চাহিদা তো খেলোয়াড়রা প্রত্যেকে বলবে যে আমি যখন এটা করব আপনি এটা বুঝেন। এই যে আলোচনাটা করে নেওয়া, এটাও একটা ড্রিল না করলেও এটাও একটা বিরাট রোল প্লে করে। তার মানে আমরা দেখলাম দ্য ইকোনমিস্টের দাবি এবং আশেপাশে ঘটনা মিলায়। ঘটনা সত্যি যে প্রত্যেকটা দল তাদের যে সবচেয়ে প্রফিট দেওয়া যে খেলোয়াড়, সবচেয়ে বেশি উদ্বৃত্ত মূল্য এনে দেওয়া যে খেলোয়াড় অর্থনীতির ভাষায়, সেই খেলোয়াড়টিকে সর্বোচ্চ সংরক্ষণ করতেছে এবং সর্বোচ্চ সুবিধা প্রদান করতেছে। এখন এই জায়গায় দ্য ইকোনমিস্টের একটা ভয়ও আছে। এই যে দ্য সুপারস্টারদের ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে বা খেলোয়াড়দের এইভাবে সংরক্ষণ করা হচ্ছে, মিডিয়া এটা নিয়ে অতি প্রশংসাও করতেছে। মিডিয়াতে এটা বারবার আসতেছে। এটা থেকে একটা ফলস ন্যারেটিভ তৈরি হচ্ছে যে এই খেলোয়াড়রাই শুধু খেলতেছে। আপনি যদি শুধু গোলের দিকে তাকান তাহলে দেখবেন এই খেলোয়াড়রা প্রত্যেকে যার যার দলের সিংহভাগ গোলের কারণ। এই আ বা এমবাপ্পে আর দেমবেলে মিলে ফ্রান্সের প্রায় সবগুলো গোল করছে। মেসি আর্জেন্টিনার প্রায় সবগুলো গোল করছে। হ্যারি কেইন তার দলের সিংহভাগ গোল করছে। এখন এইটা যদি হয় তাহলে কি এই বাকিদের প্রতি একটা যে ন্যারেটিভ তৈরি হচ্ছে তাতে কি মনে হয় যে বাকিরা কেউ কিছু করতেছে না? অথচ ঘটনা তো ঠিক উল্টো। এক্কেবারে উল্টো। কারণ দলের বাকি ১০ জন ভয়াবহ লোড নিচ্ছে। তারা এদের কার্য অনেক কিছু করে দিচ্ছে। নিজের রোলটা তো পালন করতেই হচ্ছে। সঙ্গে এই সুপারস্টারদের যেগুলো ডার্টি ওয়ার্ক, যেগুলো অযথা পরিশ্রম, সেটাও এদের করতে হচ্ছে। তার মানে স্টাররা সুপারস্টাররা যে আউটপুটটা দিচ্ছে এটা আসলে বাকিদের অতিরিক্ত পরিশ্রমের ফল কিন্তু। এমন না যে বাকিরা একটুও কম বা সমান পারফর্ম করতেছে, সমান পরিশ্রম করতেছে। বাকিরা স্বার্থ ত্যাগ করে শুধু দলীয় স্বার্থে তারা বাড়তি লোড নিচ্ছে।
যে মেসিকে রিল্যাক্স রাখার জন্য ওই দৌড়টা আমি দেবো, যেটা আমার দেওয়ার কথা না। নাম্বার 8 হিসাবে আমার কাজ হচ্ছে এইটুকু, ডিপল এটা ভাবতে পারে আমার কাজ হচ্ছে এইটুকু, এখান থেকে বল নিয়ে যাওয়ার দায়িত্ব তো লিওর নিজেরই। না, ওরা ওই স্যাক্রিফাইসটা প্রত্যেক দলে করতেছে, প্রত্যেক দলের খেলোয়াড়রা ওটা করতেছে। আমরা দেখতেছি কি জুলিয়ান আলভারেজ গোল পাচ্ছে না, আমরা দেখতেছি কি ম্যাকঅ্যালিস্টারের নামের পাশে অ্যাসিস্ট নাই। কিন্তু জুলিয়ান আলভারেজ যে মেসির গোলটার জন্য ওই ডিফেন্ডারের ড্রাগ করতেছে, সমানে ড্রাগ করতেছে, ধরে ড্রাগ করে সে স্পেস তৈরি করে দিচ্ছে। ম্যাকঅ্যালিস্টার আরেকটা ডিফেন্ডারের ফলস দিকে ড্রাগ করে বের করে নিয়ে যাচ্ছে বক্স থেকে। আলমাদা নিজে গোলের চেষ্টা না করে ডামি করে ছেড়ে দিচ্ছে। এই জিনিসগুলো তো আমরা খেয়াল করতেছি না, এই জিনিসগুলো তো আমরা খেয়াল করতেছি না। আমাদের কাছে মনে হচ্ছে যে ওরা কিছুই করতেছে না। শুধু তো ওরা পরিশ্রম করে দিচ্ছে তা না, ওরা স্বার্থ ত্যাগও করতেছে। ওরা নিজেরা সুযোগ থাকা সত্ত্বেও নিজেরা চেষ্টা না করে সর্বোচ্চ পজিশনে যে লোকটা আছে, যে বেস্ট আউটপুট দিতে পারবে, তাকে সুযোগটা করে দিচ্ছে। এই জিনিসটা মেসির ক্ষেত্রে শুধু হচ্ছে তা না, এমবাপ্পের ক্ষেত্রে হচ্ছে, কেইনের ক্ষেত্রে হচ্ছে, দেমবেলের ক্ষেত্রে হচ্ছে। প্রত্যেকে এই সুবিধাটা পাচ্ছে, টিম তাদেরকে এই সুবিধা দিচ্ছে। ফলে দ্য ইকোনমিস্ট বলতেছে যে এই ন্যারেটিভটা যেন পপুলার ন্যারেটিভ এবং একমাত্র ন্যারেটিভ হিসাবে না দাঁড়ায়। আমরা সেই প্রার্থনা করি যখন আমরা বলি যে এটা সুপারস্টারদের বিশ্বকাপ, একই সঙ্গে এটাও মনে করায় দেই যে এই সুপারস্টাররা সুপারস্টারিজম দেখাতে পারতেছেন। বিরল একটা ঘটনা এবার বিশ্বকাপে ঘটতেছে যে সবাই শ্রমিকের মতো যার যার ডিউটিটার চেয়েও বেশি কিছু করতেছে, টিমের জন্য জীবন দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আসলে সুপারস্টারদের বিশ্বকাপ না বলে বরং বলা ভালো যে আত্মত্যাগী ফুটবলারদের বিশ্বকাপ। তাদের কল্যাণে আমরা সুপারস্টারদের এই রূপটা দেখতে পাচ্ছি। আত্মত্যাগী ফুটবলাররা আছে বলে, তারা আত্মত্যাগ করতেছে বলে আমরা এদের এই রূপটা দেখতে পাচ্ছি। এখানে দ্য ইকোনমিস্ট আরও একটা লোকের কথা বা আরও একটা গ্রুপের কথা ভুলতে নিষেধ করছে, যে কোচ কোচ এবং তার টিম, তাদের যে ইগো বর্জন করা। আগে যেটা আমরা দেখতাম যে একজন কোচ বিশ্বকাপে যারা কোচিং করান, বড় বড় দলের যারা কোচিং করান, তাদের অনেক ইগো থাকে, তারা স্টারের কাছে আত্মসমর্পণ করতে চান না। মার্সেলো বিয়েলসা আর কি, যে এই শুধু বিয়েলসারের দোষ দিয়ে লাভ নেই, এরকম কোচ আমরা বহুত দেখছি। এক আর্জেন্টিনাতে ড্যানিয়েল পেসারেলা আসছে, বিয়েলসা আসছে, কত কত এরকম কোচ আসছে যারা তাদের টিমের সম্ভাবনাটা মেরে ফেলছে ইগো দেখাইতে গিয়ে। এখন কোচরা সবাই বুঝে ফেলছে যে মূল ব্যাপার কিন্তু রেজাল্ট, মূল ব্যাপার আমার দল কেমন করতেছে, মূল ব্যাপার আমিও না, মেসিও না, টিমের অন্য কেউও না। ফলে আমাদের সবাইকে ইগো ঝেড়ে ফেলে এমন একটা সিদ্ধান্ত নিতে হবে যাতে টিম বেস্ট আউটপুট পায়। সেটা কি? সেটা হচ্ছে আমার মেসির কাছে সারেন্ডার করা বা আমার এমবাপ্পের কাছে সারেন্ডার করা। আমরা কোচিং টিম পুরোটা যদি গিয়ে লিও মেসিরে বলি যে লিও, তোমার সুবিধার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে চাই, তুমি বলো কিভাবে দেখো। ইগো যায় না তো তাতে, এটা ইগো যাওয়ার তো কিছু না। আমি তো দলের কোচ, আমি তো দলের ম্যানেজার, আমি তো বেস্ট আউটপুটের দায়িত্বে আছি, আমি ইগো দেখানোর দায়িত্বে নাই। এই জিনিসটাকেও খুব গুরুত্ব দিতে হবে। কোচদের এই যে স্যাক্রিফাইসটা বা নিজেদের অ্যাডাপ্ট করাটা নতুন সময়ের সঙ্গে, এবং রেজাল্টের জন্য তাদের যে নিজেদের ঢেলে দেওয়া, কোচিং স্টাফরা, আমরা দেখছি যে কোচরা হয়তো স্যাক্রিফাইস করতে রাজি হয় অনেক সময়, ইগো কম দেখায়। 2018 সাম্পাওলি কেস, এটা নিয়ে আমি একটা আলাদা কন্টেন্ট করতেছি, একটু কাজ করতেছি। সাম্পাওলির যে ভিলেনটা মনে হয় ওখানে আসল বড় একটা ভিলেন ছিল কিন্তু এই যে বিএচএ, যে এবার ইকুয়েডরের কোচ ছিল। কোচ মেনে নিচ্ছে তার সহকারী কোচ অতিরিক্ত ইগো দেখাচ্ছে, তো এরকম ব্যাপার স্যাপারও ঘটে। তো এখানে সহকারীরাও অত্যন্ত সহনশীল, তারাও বলতেছে আমরা সবাই স্যাক্রিফাইস করব, আমরা সবাই আমাদের ইগোটা বাসায় জলাঞ্জলি দিয়ে আসবো, কিন্তু আমাদের টিমের রেজাল্ট চাই, আমরা বেস্ট আউটপুট চাই। সেটা করতে গেলে আমাদের তারকাকে বেস্ট জায়গাটা দিতে হবে, তাকে সবচেয়ে রিল্যাক্স রাখতে হবে। সবগুলো টিম যখন এই সিনক্রোনাইজটা করতে পারে তখন দর্শক হিসেবে আমাদের লাভ হয়, আমরা এই দুর্দান্ত পারফরমেন্সটা দেখতে পারি। এই দুর্দান্ত পারফরমেন্সটা দেখার পাশাপাশি আমরা উপভোগ করতে পারি দুর্দান্ত একটা বিশ্বকাপ। তবে এগুলোর সঙ্গে দর্শক হিসাবে আমাদের দায়িত্ব থাকে আমরা যেন ইকোনমিস্টের এই কথাগুলো ভুলে না যাই, যে এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভে আমরা যেন ভেসে না যাই যে সুপারস্টারদের বিশ্বকাপ। আমাদের অবশ্যই প্রতি পলে পলে মনে করতে হবে যে এটা আসলে ত্যাগী ফুটবলারদের বিশ্বকাপ। সব ফুটবলারের ভালো হোক,
বিশ্বকাপটা আরও জমে উঠুক, সুপারস্টাররা আরও গোল পাক, ত্যাগীরা আরও বেশি স্বীকৃতি পাক। সবাই ভালো থাকবেন।